আজকে উনি বলেছেন আমি ভারতকে যা দিয়েছি নির্বাচনে যেতে বাধ্য করেছিল। এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে 16 বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে, দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। কোন কোন জায়গাগুলোতে, শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, যার একটা প্রমাণ কিছুদিন আগে খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন। খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন, যেহেতু আমার বিরুদ্ধে 227টি খুনের মামলা হয়েছে, তাই 227টি খুন তো করাই যায়। অর্থাৎ এই রক্ত পিপাসু খুনের পিপাসা এখনো শেষ হয়নি। যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত 2000 খুনের মামলা হওয়ার কথা ছিল, মাত্র 227টি হয়েছে। সেখানে এই খুনি আরো বিন্দুমাত্র অনুশোচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে। এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা 15ই আগস্টে নিহত হয়েছেন তাদের ছবি রাখত, যেন প্রতি রাতে ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা, নিজের ভিতরের যে ক্রোধ, রাগ, এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে, তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে। যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজন গুলো দেখাতে পারি, তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে। আদারওয়াইজ আবার আজকে থেকে 2, 4, 5 বছর পরে বা 10 বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে, তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা করবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি ভূরাজনৈতিক ভাবে চট্টগ্রামকে যদি আমরা নিরাপদ রাখতে পারি, আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি। সেই জায়গায় অন্তত যখন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, যখন আমার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে, তখন যেন আমরা দল, মত, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকি। এই আহ্বানটি আমাদের জায়গা থেকে থাকবে। ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামী যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক টিকে থাকবে। এবং আসুন বাংলাদেশ ভারতের আধিপত্যবাদী রাজনৈতিক ষড়যন্ত্র আর সাংস্কৃতিক যেই গোলামী, আশ্চর্য ব্যাপার, একজন চিহ্নকে গ্রেফতার করেছে, তাকে মুক্তি দেওয়ার জন্য আদালত ভবনে এইভাবে করে একটি হত্যা করত সাইফুল ইসলাম আলী, যেইভাবে করে তাদের মনসা পূজায় ছাগলকে তারা খড়ক দিয়ে জবাই করে আমার সাইফুল ইসলাম আলীকে ঠিক সেইভাবে করে হত্যা করা হয়েছে। আপনারা লাশ দেখান নাই, আমার সাথী প্রিয় দেখেছেন, তার গর্দানটা টুকরা হয়ে গিয়েছে। চিন্ময়কে হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে
বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দু হিসাবে সে তো রাষ্ট্রদ্রোহী। আপনারা চিল্লান মুক্তি দিতে হবে, হ্যাঁ আমি তো বলবো মুক্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু রাষ্ট্রদ্রোহীরা তো কোনো জামিন পেতে পারে না। আজকে স্বৈরাচার, আজকে ফ্যাসিস্ট 18 বছরে যেইভাবে দেশকে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরের মাধ্যমে 18 বছরে কি সুন্দর 8 সালে ক্ষমতায় আসার পর পার্লামেন্টে দেখলাম 9 সালে বক্তব্য রাখলো সম্মানিত উপস্থিতি। 2042 সাল পর্যন্ত আপনারা কোন চিন্তা করবেন না, আমার টার্গেট 2042 সাল। আরে তুমি বলতেছো 5 বছরের জন্য, আর তুমি বলতেছো 42 সাল থাকবে। সম্পূর্ণ গণতান্ত্রিক, সংবিধান বিরোধী পার্লামেন্টে এই বক্তব্য রাখতে পারে না একজন প্রধানমন্ত্রী। 42 সাল পর্যন্ত আমি থাকবো, তোমার বার্তাটা চতুর্থ। আমাদের হিন্দুস্তানের তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা নিয়ে তারা দেখে। আমাদের ব্যাপারে যদি হিন্দুস্তান মাথা গলায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, আবার যদি আমাদের মাটি, আমাদের সীমানা এগুলোর যদি ভারত মাথা কামায়, 4 আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা কাকতালীয় ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন খবরও নেই যে তারা কোথায় আছে, কি করবে, কি করতেছে। আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে, আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে? অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, তাদের হুকুম চলতেছে, আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে, অথচ আমাদের খবরও নেই। এখানেই তো বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয়, মনে রাখতে হবে প্রথম চিত্র হয়, সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলন প্রথম তাদের প্রতি মুখ খুলতে বাধ্য হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে, বলতে থাকবে, বলবে ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে এককভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে, এবং আমাদের পর্যায়ে কোনো লিডার এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনের বাজি রেখে বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করেছি। অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না, এরা আসি কি তা জানাও যায় না। যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে, ব্যক্ত করে নেই, তাদের গুরুত্ব দেন, আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন, এটা হয় না। যে 5ই আগস্ট এবং জুলাই কিছুদিন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী সন্তানগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে যে আওয়াজ তুলেছিল, কোন রাজনৈতিক দল তখন কিন্তু তাদের ব্যানার রাজপথে নামার মতো পরিবেশ পায় না, বা সেভাবে তারা পদক্ষেপ নিতে পারে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বিভিন্ন চিন্তা না করি ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, দেশকে রক্ষার জন্য আমরা কিন্তু জানের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু দুঃখ হয় যখন এই খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে এবং আমাদের দেশ লুটপাট করে টাকা পাচারকারীদেরকে যখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে, যখন কেউ তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান করে, যখন তাদের দ্বারা বিভিন্ন ধরনের আচরণের আমাদের সক্ষতা তৈরি করে, এটা আমাদের কষ্ট হয়। এই চিন্তা আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমাদের দেশকে সুন্দর করতে হয় এবং আমরা এই দেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন সময় আপনাদের সকলকে
একত্রিত করে আমরা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে নিয়ে সৌহার্দ্যতা, আমরা দেশ গড়ার ব্যাপারে আমাদের অবস্থানটা আমরা বারবার ব্যক্ত করছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে অনেকের, আমি কালকেও বলে এসেছি ঢাকায়, যে অনেকের তাড়াহুড়া বারবার নির্বাচনকে এমনভাবে হাইলাইট করে, এত অস্থির হওয়া তো কিছু নাই, নির্বাচন তো দিতেই হবে। কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে? দেশটা তো অস্থির ছিল সর্বক্ষেত্রে। বারবার বলেছি যে সেই দোসররা, সেই ফ্যাসিস্টরা, সেই ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষা আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এর জন্য আমরা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলবো, আমাকে বলবো, আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে, এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। আওয়ামী লীগ তাদেরকে দীর্ঘ 16 বছর রাজনীতি করতে দেয়নি। যে আওয়ামী লীগ 24 নির্বাচনের পর তারা ভেবেছিল যে আগামী 5 বছরের জন্য তাদের আর মাঠে কোনো কার্যক্রম নেই, সেই আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু নতুন দলকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন দলের প্রতি তাদের একরকম তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীদের অসহিষ্ণু মনোভাব। তো আমরা সুস্পষ্টভাবে বলছি যে জাতীয় ঐক্যের জায়গায় দাঁড়িয়ে আমরা এই নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। 16 বছরের বিভাজনকে পিছনে ফেলে, যেই বিভাজনের রাজনীতির মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে ফেলে রেখেছিল, সেই বিভাজনকে পিছনে ফেলেই আমরা 5ই আগস্টে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে, এক দফা দাবি আদায়ের স্বপ্ন নিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য গঠন করবে।